এখন তো শেখ হাসিনা নাই দেশে, আপনি কি ফিরে যাবেন বাংলাদেশে? না আমি আমার নিরাপত্তা যদি পাই, আমি কালকে বললে আমাকে যদি জনগণ চায়, আমি চাই দেশে ফিরে। আমি কোনো ক্ষমতা চাচ্ছি না, আমি কোনো কিছুই চাচ্ছি না। আমি শুধু চাচ্ছি এই যে দুর্নীতিবাজ যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে, শেখ হাসিনার আত্মীয় স্বজন, শেখ হাসিনা নিজে, তারা যে দুর্নীতি করেছে, এই খুন খারাপি করেছে, এইগুলার বিচারের ব্যাপারে আমি যদি আইনি কোনো পরামর্শ আমি দিতে পারি, আমি দেশে গিয়ে এটা করতে চাই। আমি দেশে যাওয়ার জন্য একেবারে উদ্যোগী হয়ে আছি। আমি যে কোনো সময় আমি ইয়ে করতে চাই। কারণ আপনাকে প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে আপনি প্রধান বিচারপতি ছিলেন, বাংলাদেশে আপনি যুদ্ধাপরাধের বিচার করেছেন। এই বিচারের সিগনিফিকেন্ট যেটা, এই বিচারের মাধ্যমে বাংলাদেশ কি অর্জন করেছে বলে আপনার মনে হয়? এবং আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনি যেহেতু বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আপনাকে চাপ দিয়েছিলেন রায় তাদের অনুকূলে দেওয়ার জন্য, এই যুদ্ধাপরাধের বিচারে কোন ধরনের চাপের মুখে ছিলেন কিনা আপনি? ধন্যবাদ। আপনার উত্তর কিন্তু আপনার প্রশ্নের মধ্যেই ছিল। জি। কারণ হলো, আমি যদি চাপের মধ্যেই থাকতাম বা রায় দিতাম, তাহলে তো আজকে আমি রাজার মতো দেশে থাকতে পারি। আমি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে আমাকে তো অনেক অফার দেওয়া হয়েছিল, আমি তো সবগুলো একেবারে ধূলিসাৎ করে দিয়েছি। কিরকম অফার বলতে কি মিন করেন? কিরকম অফার? আমাকে অনেক লোক দেখানো হয়েছিল আমি সরকারের পক্ষে রায় দেওয়ার জন্য। জি। আমি আর এটা প্রকাশ করতে চাচ্ছি না, যার পরিপ্রেক্ষিতে শুনেন, আমি একটু বলছি। আমি আইনের শাসন আমি কায়েম করার জন্য আজীবন লড়ে গিয়েছি, আইনের শাসনের জন্য। এবং যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের যে বিচার, এইটা আমাকে অন্যায়ভাবে একটা মহল, এটা হলো সরকারি মদদে এটা করা হচ্ছে আমাকে কন্ডেম করার জন্য। কারণটা হলো, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়গুলা কিন্তু ট্রাইব্যুনাল দিয়েছে, আমি দেই। আচ্ছা, বুঝলেন? জি জি। এরপরে আপিল স্টেজে আমাদের কাছে আসছে। আমি একা এইগুলা নিষ্পত্তি করি নাই, এইগুলো আমরা 6 জন 7 জন বিচারক সমন্বয়ে আমরা যেটা ইউনানিমাস সিদ্ধান্ত, এইগুলো আমরা দিয়েছি। আমি না, আমরা দিয়েছি। জি। যার পরিপ্রেক্ষিতে জি, এখানে কোনো ইনফ্লুয়েন্স বা কারো এটা প্রশ্নই উঠে না। আরেকটা জিনিস, আমি কেন দিয়েছি, আপনার বয়স কত ছিল জানি না, আমি জানি 71-এ আমরা, আমাদের মা বোনরা, মানুষের জনগণ কিরকম অত্যাচারিত হয়েছে। আইন যারা লঙ্ঘন করেছে, আইন যারা করেছে, তাদেরকে আমি আইনের শাসন কায়েম করতে হলো, যেই হোক, যত বড়ই হোক, আমি কোনোদিনই কম্প্রোমাইজ করি নাই। এই কারণে আমি আমার মত প্রকাশ করেছি। আপনি কোন জায়গায় বলেছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর যে রায়, এই মামলার মধ্যে তার ডিফেন্সের, আজকেই বলেছি। জি, আপনি বলেছেন দেলোয়ার হোসেন সাঈদীর মামলার যে রায়, তার ডিফেন্স দুর্বল ছিল, আদারওয়াইজ তার তেমন কিছু পাওয়া যায় নাই। তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে? আমি বলছি, দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় ডিফেন্সে একটা এলিবাই প্লি, এটা লিগ্যাল টার্ম, এলিবাই। এলিবাই অর্থ হলো, এই ঘটনার সাথে যখন ঘটনা ঘটে আমি সেখানে ছিলাম না, আমি এখানে জড়িত না, আমি অন্য জায়গায় ছিলাম। দেলোয়ার হোসেন সাঈদীর আমার যতদূর মনে পড়ে একটা এলিবাই প্লি নেওয়া হয়েছিল, যেটা সে যশোরে ছিল, সে এখানে উনি ওই জায়গাতেই ছিল না তখন। হ্যাঁ, যেখানে ঘটনা সংঘটিত হয়েছে ওখানে ছিলই না, উনি ওখানে ছিল না। কিন্তু সাক্ষ্য প্রমাণগুলো এমন ভাবে আসছিল, এইটা কোনো এলিবাইটা প্রমাণ করতে পারেন নাই। কারণ হলো, এই ঘটনা দেলোয়ার হোসেন সাঈদীর আমার যতদূর মনে পড়ে, এটা মার্চ থেকে জুনের মধ্যে এই খুনগুলা হয়েছিল।
আপনার একটা লাইন চলে গিয়েছে মনে হয়। না না, আমি দেখতে পাচ্ছি আপনাকে, জি আমি দেখতে পাচ্ছি আপনাকে, জি। হ্যাঁ, তখন উনি ছিলেন যশোরে। উনি করতেন ওয়াজ মাহফিল করে বেড়াতেন। তখন আমার কাছে একটা সন্দেহ লাগলো, মার্চ এপ্রিল মে জুন এর মধ্যে শীতকালে বর্ষাকাল চলে যাচ্ছে, জুনের পরে কিন্তু এরপরে কিন্তু শীতকাল, মানে অটাম এবং শীতকাল। বাংলাদেশে সাধারণত আমরা তো গ্রামে বড় হয়েছি, ওয়াজ মাহফিল গুলো হতো ধান কাটার পরে করার পরে এই শুকনো মৌসুমে। এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মাঠের মধ্যে তাবু খাটিয়ে করে বিরাট করে ওখানে ওয়াজ মাহফিল। জি। এখন দেলোয়ার হোসেন সাঈদী তারা ক্লেম করে নাই যে কোনো মাদ্রাসার শিক্ষক ছিলেন, ওখানে শিক্ষকতা করার জন্য উনি ওখানে আছেন। ওয়াজ মাহফিলের জন্য যশোরের বিভিন্ন জায়গা এবং আরো বিভিন্ন এই যে পার্শ্ববর্তী জায়গায় যদি থাকতে হয়, তাহলে উনি কেন শরীয়তপুরে উনি নিজের গ্রামে থাকলেন না? ওখান থেকে তো গিয়ে করতে পারতেন, ওখানে বাসা ভাড়া দিয়ে, এটা স্কুল শিক্ষকের বাসায় গিয়ে বাসা ভাড়া দিয়ে কেন থাকবে? নিকটেই তো। এটা তো এই যে এলিভাই পি যেটা করছে, এটা কনফ্লিক্ট করে। এরপরে যাদেরকে সাক্ষী আনছিল একটার সঙ্গে একটার মিল নাই, যার পরিপ্রেক্ষিতে এলিভাই পি যদি না হয়, কিন্তু তার বিরুদ্ধে লুট এবং খুনের মদত দেওয়া এইগুলা একেবারে ডেফিনিট ছিল, এভিডেন্স ছিল, যার পরিপ্রেক্ষিতে আমাদের কনক্লুশনে আসতে কোনো অসুবিধা হয়নি যে এলিভাই পিলটা যদি মিথ্যা হয় তাহলে আমরা বিবেচনা করব সরকার পক্ষে যেগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েছে এইগুলা যৌক্তিকতা, তার ইনভলভমেন্ট আছে কিনা। তার ইনভলভমেন্ট আছে, যার পরিপ্রেক্ষিতে তার নাই। আপনি মনে করেন যে আপনি সঠিক রায় দিয়েছেন, রাইট? আমি সঠিক রায় দিয়েছি। ওকে, সো হোয়াট ইজ ইওর ফিউচার প্ল্যান? আমার রায়ের মধ্যে আমার কোনো সন্দেহ নেই। ওকে, আমি কোনোদিন কারো ইনফ্লুয়েন্স বা কোনো চাপের মধ্যে কোনো আজ পর্যন্ত কোনো রায় দেয়নি, একটা রায়ও বলা যাবে না। ওকে, আপনার ফিউচার প্ল্যান কি? আপনি কি বাংলাদেশে আপনি বলেন যে আমি যে কোনো সময় ফিরে যাব, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন ফর ফিউচার? আমি এখনো তো দেশে খুব অরাজক অবস্থা। জি। এখনো আজকে আমার খুবই কষ্ট লাগলো যে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এই যারা উচ্ছৃঙ্খল জনতা গিয়ে তক্কিয়ে উপরে উঠে ওখান থেকে লুটপাট করেছে, প্রধান বিচারপতির ওখানে ভাঙচুর করেছে। একটা প্রধান বিচারপতি একজন ইনস্টিটিউশনে, হ্যাঁ, বর্তমান প্রধান বিচারপতি নিজেই উনি একটা ওই যে কি বলে হারুন নাকি ওই যে একজন ভাতের হোটেলের করতো ডিবির, বুঝলেন না, তার সঙ্গে দহরম মহরম, আরো ছাত্রলীগের সঙ্গে দহরম মহরম, সে একটু এরপরে তার কিছু আদেশ রায় এইগুলা নিয়ে অনেক প্রশ্ন ছিল। হ্যাঁ, সে ব্যক্তি হিসাবে সে দলীয় লোক ছিল। তার একজন ভাই, তার ভাই মনে ছোট ভাই শেখ হাসিনার একেবারে সাজ্জাদ কি প্রধানমন্ত্রী বিশেষ সেক্রেটারি নাকি ছিল। আপনাকে জানতে চাই লাস্ট কোয়েশ্চেন, যে বাংলাদেশের এই যে বর্তমান যে ট্রানজিশন, এই ট্রানজিশনে বাংলাদেশ কিভাবে এই সংকটত্রী একটি গণতান্ত্রিক একটি সহনশীল রাষ্ট্রে পরিণত হতে পারে বলে আপনার মনে হয়? খুব সংক্ষেপে যদি 1 মিনিটে 1.5 মিনিটে বলেন। জি, আমি সংক্ষেপে বলছি, এই অবস্থা থেকে বাইর হওয়ার একমাত্র পথ হলো, যেটা রিভলিউশন হয়েছে বাংলাদেশের, সেকেন্ড রিভলিউশন হয়েছে, 71-এ একটা রিভলিউশন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এখন একটা রিভলিউশন হয়েছে। রিভলিউশন যখন পৃথিবীতে হয়, যারা রিভলিউশন করে, যারা সমন্বয়ক, তারা হেলমন্ড অ্যাফেয়ার্সে চলে আসে। তারা তাদের চিন্তা ভাবনা, চেতনা এইটাই প্রতিফলিত হওয়ার জন্য। আমার হলো রিভলিউশন যারা করেছেন, তারা তরুণ হোক, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা যাতে একটা রিভলিউশনারি সরকার গঠন করে, এরপরে ইলেকশন কিরকম দেশ চলবে এটা ইলেকশন দিয়ে এটা করা। এটা যদি তারা না করে, তাহলে আমি মনে করি যে সংসদটা যেহেতু বাতিল করা হয়নি, জি,
যে যারা সংসদ সদস্য ইমার্জেন্সি সংসদ ডেকে প্রেসিডেন্টকে বলে, প্রেসিডেন্ট এবং যারা এখন আছেন তারা সবাই হলো এই স্বৈরশাসক শেখ হাসিনার আজ্ঞা হলো, তাদের দ্বারা তাদেরকে রেখে কোনো মতেই দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। একজন প্রেসিডেন্ট যারা রিভলিউশন করেছেন এই ছেলেরা, তারা একজন প্রেসিডেন্ট তারা ঠিক করবে, সে প্রেসিডেন্ট হিসেবে থাকবে এবং সে তার অ্যাডভাইসার্স ইন্টারিম গভর্নমেন্ট কে হবে অথবা রিভলিউশনারি যারা ছাত্র তাদের সঙ্গে আলোচনা করে অ্যাডভাইসার অথবা ইন্টারিম সরকারে কারা কারা থাকবে, এরা বসে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এরপর একটা নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র। এবং একটা জিনিস 2015 সালে শেখ হাসিনা এক সংবিধান থেকে বাংলাদেশের সংবিধানের কোনো কিছুই জি গ্রহণযোগ্য, এই সংবিধান একটা কচু পাতার মতো, একেবারে কচু পাতা, এটা ছিন্ন ভিন্ন করে ফেলছে, এইটা একটা মূল স্তম্ভের পরিপন্থী। এই সংবিধান সম্পূর্ণভাবে বাতিল করে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে এটা জনগণের উপর ক্ষমতা কিরকম থাকবে, জনগণের আইনের শাসন কিরকম কায়েম হয়, এই ধরনের একটা সংবিধান প্রণয়ন করে গণতন্ত্র দিয়ে এরপরে ওকে জাতির